হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 প্র্যাকটিস সেটের। আসন্ন যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল যে এক্সামগুলো আছে সেই এক্সামকে টার্গেট করে এবং আসন্ন তোমাদের অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামকে টার্গেট করে এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামকে টার্গেট করে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করানো হবে। এই সুপার 30 সেশনে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে তোমাদের। এটা জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুটা ইনক্লুড করা থাকবে এই সুপার 30-র মধ্যে। এই সেশনটা তোমাদের কাছে খুবই হেল্পফুল করবে যে কোনো এক্সামের জন্য। ওকে, অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পিএসসি হোক, এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিসিএস হোক, সমস্ত এক্সামের জন্য তোমাদের কিন্তু জিকে, জিএস এর উপর কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুবই হেল্প হবে। ওকে, নিউ প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের প্রত্যেকটা এক্সামে যেমন প্রশ্ন আসছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করানো হবে, যাতে করে তোমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই সমস্তটা এর ভেতর কভার করা হয়। ওকে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো ক্লাসটা, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতি নিতে এই প্র্যাকটিস সেটগুলোর ভূমিকা অনবদ্য। এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য অবশ্যই তোমাদের লাইক এবং শেয়ার অবশ্যই প্রয়োজন। ওকে, যারা ক্লাসটা প্রথম দেখছো আজকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। এছাড়া তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোমরা করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও বাংলাতে ক্লাস। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 6 নম্বর প্র্যাকটিস সেট। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, তোমরা সম্পূর্ণ করো, আশা করি এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। 6 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। 12তম ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2022 কে পেয়েছেন? চারটে অপশান আছে, আলিয়া ভাট, হর্ষালি মালহোত্রা, প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আদবানি। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন 2022-এর যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট আনসার হবে হর্ষালি মালহোত্রা, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বলিউড চলচ্চিত্র যে একটা ছিল, নামটা সকলেই শুনে থাকবে, বজরঙ্গি ভাইজান। ওকে, এই বজরঙ্গি ভাইজানে যে মুন্নি চরিত্রে অভিনয় করেছে তিনি হচ্ছেন হর্ষালি মালহোত্রা। ইনি এই পুরস্কারটা পেয়েছেন, ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2022-এ দেওয়া হয়েছে নাকি হর্ষালি মালহোত্রাকে। বোঝা গেল কোন সিনেমার জন্য কোন চরিত্রে পেয়েছেন। এরকম ধরনের প্রশ্নগুলো দেখবে রেলের যে গ্রুপ ডি এক্সাম হবে সেখানে দেখবে তোমরা পাবে। ওকে, আর কোন পুরস্কার পেয়েছেন এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসির এক্সামগুলো যেগুলো হয়ে থাকে বা এসএসসি, সেইখানে এই প্রশ্নগুলো এসে থাকে এরকম টাইপের। তোমাদের যেহেতু অল এক্সামকে কভার করে আমি সেটগুলো করাচ্ছি, তোমাদেরকে সেই লেটেস্ট প্যাটার্নটাই কভার করে দিচ্ছি আমি। ওকে, চলো আরও কিছু ইনফরমেশান আমাদের দেখে নিতে হবে এক্সাম ওরিয়েন্টেড। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি 9 জানুয়ারি 2022-এ মুম্বাইতে এই 12তম ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারটা কিন্তু প্রদান করেছেন। এটা আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কারও কিন্তু প্রদান করেছেন এর সাথে সাথে। ওকে, আশা করি ইনফরমেশানটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর, বনবিহারী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ন্যাশনাল পার্কগুলো প্রত্যেক দিন বলছি মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেট অনুযায়ী তোমরা ন্যাশনাল পার্কগুলো ভালো করে মুখস্থ করবে, এক্সামে কিন্তু প্রশ্ন এখন স্ট্যান্ডার্ড হচ্ছে। এইটা রাইট আনসার কী হবে বলো? বনবিহারী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি আসাম? রাইট আনসার হবে মধ্যপ্রদেশ, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ভারতের সবথেকে পুরনো শ্লথ ভাল্লুক মারা গেছে মধ্যপ্রদেশের বনবিহারী ন্যাশনাল পার্কে, যার নাম ছিল গুলাবো। এই বনবিহারী ন্যাশনাল পার্কটা এবছর এক্সামের জন্য কেন ইম্পর্টেন্ট হলো? তার কারণ হচ্ছে তোমার এইটা, যে শ্লথ ভাল্লুক যেটা ছিল এই বনবিহারী ন্যাশনাল পার্কে সেটা মারা গেছে। এই ভাল্লুকের নামটাও তোমাদের আমি দিয়ে রেখেছি গুলাবো। প্রশ্নটা হয়তো এখান থেকেও আসতে পারে, তাই তোমাদের দুরকমভাবেই কভার করে রাখতে হবে। যেহেতু কারেন্ট টপিকের মধ্যে এই নিউজটা ছিল, এই ভাল্লুকটা মারা গেছে অর্থাৎ গুলাবো ভাল্লুকটা, যেটা বনবিহারী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, তাই সেইটা তোমাদেরকে রিলেটেড ইনফরমেশান হিসাবে জেনে রাখতে হবে। আর একটা জিনিস জানতে হবে, এই মধ্যপ্রদেশের কী কী ন্যাশনাল পার্ক আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন তোমাদের এখান থেকে এসেছে। কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, মাধবগড় জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান। এটা ভ্যানবিহার না, এটা বনবিহার হবে। ওকে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে তোমার বনবিহার। ওকে, বনবিহার জাতীয় উদ্যান আর হচ্ছে ফসিল জাতীয় উদ্যান। এই 9টা ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। এই 9টা ন্যাশনাল পার্কের নামই মনে রাখবি, 9টা থেকেই প্রশ্ন কিন্তু আসে। এই 9টাই আছে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। আশা করি ক্লিয়ার হয়েছে। ভালো করে এই জায়গাটা কিন্তু কভার করবে। ওকে, এই ভাল্লুকের নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর, ইনফিনিটি ব্রিজ কোথায় অবস্থিত? এটাও তোমাদের কারেন্ট নিউজে ছিল, ইনফিনিটি ব্রিজের কথা। এই ইনফিনিটি ব্রিজ থেকে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, তাই এটা রাইট আনসার কী হবে বলো? এটা কোথায় অবস্থিত? লন্ডন, টোকিও, দুবাই নাকি রিয়াদ? রাইট আনসার কী হবে? দুবাইতে অবস্থিত, অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। পাশে তোমাদের আমি পিকচারটা দিয়েছি ইনফিনিটি ব্রিজ। ইনফিনিটির চিহ্নটা কী বলো তো? এইটা, তাই তো? তাই এই রকম ধরনের চিহ্নটাই দেখো এই ব্রিজের হচ্ছে স্ট্রাকচারটা গঠন হয়েছে।
তো এইটার জন্য কিন্তু এর নাম হয়েছে ইনফিনিটি। এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে? এই যে নিচে যে নদীটা আছে এটা হচ্ছে টিস নদী। এটা একটা পাবলিক পথচারী এবং সাইকেল ফুটব্রিজ বলতে পারো। ওকে, এই যে খিলানগুলো রয়েছে এইগুলো কিন্তু অসীমতার চিহ্ন, অর্থাৎ ইনফিনিটিকে বাংলায় কি বলা হয়? অসীম। ওকে, এই অসীমতার চিহ্ন হিসাবে এটা করা হয়েছে বলে এই ব্রিজের নাম হচ্ছে ইনফিনিটি ব্রিজ। ওকে, এই সেতু ব্রিজটা হচ্ছে ইনফিনিটি, সেই জন্য বলা হয়ে থাকে। এই স্ট্রাকচারটা দেখতে অনেকটা ইনফিনিটি চিহ্নের মতো, তাই তো, অসীমতার চিহ্নের মতো, তাই জন্য এটাকে বলা হয় ইনফিনিটি ব্রিজ। এটা দুবাইতে অবস্থিত। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা তোমাদের কারেন্ট টপিকে রয়েছে, কিন্তু নিউজে ছিল বারবার তোমাদের 2022-এ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? কোন স্পোর্টস পার্সন কিসের সাথে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত, এগুলো থেকে প্রশ্ন থাকে এক্সামে। সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস নাকি স্কোয়াশ? রাইট আনসার হবে টেনিসের সাথে যুক্ত। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 2022-এর শেষের দিকে কিন্তু এই সানিয়া মির্জা খেলা থেকে অবসর নিয়ে নেবেন, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার থেকে প্রশ্ন এক্সামে খুবই আসে, তাই মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো? জাকার্তা, নুসান্তারা, ক্যালিফোর্নিয়া নাকি ওয়াশিংটন? রাইট আনসার হবে ওয়াশিংটনে অবস্থিত। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এই মাইক্রোসফটের সিও আছে সত্য নাদেলা, নামটা মনে রাখবে, সিও থেকে প্রশ্ন আসে। আর প্রতিষ্ঠিত কবে হয়েছিল এটাও মনে রাখবে, 4 এপ্রিল 1975-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে হচ্ছে তোমার এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার আছে। এক কথায় ওয়াশিংটন, কিন্তু ওয়াশিংটন কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের রেডমন্ডে অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 6 নম্বর। ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি লঞ্চ হলো কোথায়? অর্থাৎ ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি একটা লঞ্চ হয়েছে, সেই প্যারা ব্যাডমিন্টন একাডেমি লঞ্চটা কোথায় হয়েছে বলতে হবে ভারতের মধ্যে। সিমলা, মুম্বাই, চেন্নাই নাকি লখনৌ? তাহলে রাইট আনসার কি হবে? লখনৌতে অবস্থিত এটা। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ভারতে প্রথম এই 2022-এ কিন্তু এটা প্যারা ব্যাডমিন্টন একাডেমিটা লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসন্ন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে কটা এক্সাম হবে সেখানের জন্য যেমন ইম্পর্টেন্ট, এসএসসির প্রত্যেকটা এক্সামও কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। হুগলির কোন মনীষীর জন্মভূমিকে হেরিটেজ তকমা দিতে চলেছে রাজ্য সরকার? নন্দলাল বসু, রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কোনোটিই নয়? এনাদের মধ্যে কার জন্মভূমিকে হেরিটেজের তকমা দিতে চলেছে রাজ্য সরকার? এটা হবে রাজা রামমোহন রায়, যিনি হচ্ছে হুগলিতে জন্মগ্রহণ করেছেন। হুগলির খানাকুলের রাধানগর গ্রামে হচ্ছে জন্মগ্রহণ করেছেন এই রাজা রামমোহন রায়, এটা কিন্তু জেনে রাখবে। তোমাদের যদি রাজা রামমোহন রায় সম্পর্কে ডিটেলস ইনফরমেশান জানতে হয় তাহলে আমার লুসিয়েন্টে আমি তোমাদের ক্লাস করিয়েছি। সমস্ত সমাজ সংস্কারক যারা ছিল, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এদের সমস্তটা ক্লাস করানো রয়েছে। আমি সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লুসিয়েন্ট হিস্ট্রি প্লেলিস্টে, সেখানে গিয়ে তোমরা চেক করো, বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, ওখানে তোমরা সমস্ত ক্লাসটা পেয়ে যাবে। ওকে, এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখো। ওকে, চলো আরেকটা ইনফরমেশান দেখে নাও। রাজা রামমোহন রায় জন্ম হচ্ছে খানাকুলের রাধানগরে 1772-এর 22শে মে, এটা কিন্তু জেনে রাখবে। আর মৃত্যু হয়েছিল 1833-এর 27শে সেপ্টেম্বর। ইনি কিন্তু হুগলিতে মারা যাননি, ইনি বাইরে মারা গিয়েছিলেন যুক্তরাজ্যেতে। ওকে, কোথায়? ব্রিস্টলে। ইনি ব্রিস্টলে মারা গিয়েছিলেন। অনেক সময় এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, তাই জন্য এটা দিয়ে রেখেছি। রেনেসাঁসের জনক হিসাবে পরিচিত কিন্তু রাজা রামমোহন রায়, এটা জেনে রাখবে। আরেকটা জিনিস জানবে, 1831 সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। এখান থেকে দেখবে বারবার প্রশ্ন আসে, রাজা উপাধিতে রামমোহন রায়কে কে ভূষিত করেছিল? এই যে রাজা যে উপাধিটা, এটা দিয়েছিল দ্বিতীয় আকবর মুঘল সম্রাট। ওকে, 1831-এ। আর একটা জিনিস জেনে রাখবে, 1828-এ রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং লুসিয়েন্টের এই ক্লাসটা তোমরা করবে, আরও ইনফরমেশান সমাজ সংস্কারক থেকে তোমরা কিন্তু জেনে যাবে। একদম ডিটেলসে ক্লাস করানো হয়েছে। লুসিয়েন্টে তোমাদের যে ইংলিশ ভার্সন বইটা আছে সেই বইটারই বাংলায় তোমাদের করানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ওগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে এক্সট্রা স্কোর করার জন্য এক্সামে। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর। এ লিটিল বুক অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখেছেন কে? এই বুকটা খুব ইম্পর্টেন্ট। এই লিটিল বুকস অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখেছেন রাস্কিন বন্ড। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার, ইনি লিখেছেন। এ লিটিল বুক অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে পুরো নামটা বইটার। ওকে, তোমাদের অনেক সময় এইভাবেও দিতে পারে বা গোটা বইটার নামটাও কিন্তু দিতে পারে, এটাও কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটাও বারবার নিউজে কিন্তু ছিল এবছর। রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? এটা রাইট আনসার হবে রাজস্থান। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্য
রাজস্থানে অবস্থিত। 2022 সালে রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্য রাজস্থানের 4র্থতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হলো। এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্যটা এক্সামের জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা 4র্থতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছে বলে 2022-এ। পরবর্তী প্রশ্নে চলে যাব 10 নম্বর। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বলা হয় CDRI, কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্র? এটা রাইট আনসার হবে উত্তরপ্রদেশে অবস্থিত। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের কোথায়? লখনৌতে অবস্থিত। ওকে, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যেটার জন্য এটা ইম্পর্টেন্ট, এক্সামে আরও আসতে পারে। OM নামক অমিক্রম টেস্টের যে কিট তৈরি করা হয়েছে, সেটা কে করেছে? এই সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট করেছে। এই জন্য কিন্তু এই সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটটা 2022-এর এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। WBP যে সার্জেন্ট এক্সাম আছে রিসেন্ট 27 তারিখে, সেখানেও তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। ওকে, তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, অবশ্যই তোমরা কিন্তু দেখবে। অমিক্রম টেস্টের কিট তৈরি করেছে এই CDRI। এখানে আরেকটা জিনিসও আসতে পারে, CDRI এর ফুল ফর্মটাও আসতে পারে। এখান থেকে কিন্তু এইভাবে রিলেটেড টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই তোমাদের টোটালটা কভার করে দিলাম। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 11 নম্বর। ভগবান মহাবীরের আসল নাম কি? এটা একটা জিকের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ভগবান মহাবীরের আসল নাম কি? বর্ধমান, আনন্দ, সারিপুত্র নাকি সিদ্ধার্থ? তাহলে ভগবান মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এটা তোমাদের রিসেন্ট 2021-এর NTPC এক্সামে কিন্তু এটা এসেছে। আরও অনেক এক্সামই এসেছে, কিন্তু রিসেন্ট তোমাদের 2021-এর যে রেলের NTPC এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু এই প্রশ্নটাও এসেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। ওকে, যিনি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি ছিলেন। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের কভার হলো। এই মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর, আর 23তম তীর্থঙ্কর কে ছিল? পার্শ্বনাথ। এটাও তোমরা জানলে। এই 24টা তীর্থঙ্কর কারা কারা ছিল তাদের বর্ণনা জানতেও কিন্তু আমার লুসিয়েন্টের ক্লাস তোমাদেরকে করতেই হবে। সেখানে সমস্ত ইনফরমেশন কভার করা হয়েছে। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে তোমরা সেই ক্লাসগুলো চেক করো, অবশ্যই তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এবং এক্সামে ভালো স্কোর করতে পারবে। লুসিয়েন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বই। চলো পরবর্তী আর একটা ইনফরমেশন আমরা দেখে নেব। মহাবীরের মায়ের নাম হচ্ছে ত্রিশলা, পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। আর মহাবীরের জন্ম হয়েছিল বিহারের বৈশালীতে, এটা বারবার প্রশ্ন আসে। 599 খ্রিস্টপূর্বাব্দে। মৃত্যু হয়েছিল পাভাপুরীতে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার প্রশ্ন কিন্তু আসে জন্ম মৃত্যু স্থান থেকে। আর গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। এই যে অপশানে ছিল না সিদ্ধার্থ, এটা কার আসল নাম? এটা গৌতম বুদ্ধের আসল নাম। আর মহাবীরের আসল নাম হচ্ছে তোমার বর্ধমান। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর। কম্পিউটার রিলেটেড প্রশ্ন। কম্পিউটার পরিভাষায় GUI এর পুরো কথা কি? ফুল ফর্ম থেকে প্রশ্ন তোমাদের থাকবে এক্সামে, তাই GUI এর পুরো কথা কি বলো? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গিগাবাইট ইউজড ইন্টারফেস, গাফার ইউজড ইনভেস্টিগেশন, গ্রুপ ইউজার ইন্টারফেস। তার রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে অপশান এ। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা হচ্ছে GUI এর পুরো কথা। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। কম্পিউটারের ডিটেলস ক্লাস করতে আমাদের লুসিয়েন্টের তোমাদের কম্পিউটারের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হচ্ছে, সেখানে ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো। ওখানে অনেক ইনফরমেশন তোমরা ডিটেলসে পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর। জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট সাধারণত কি নামে পরিচিত? জিপসাম, সাদা ভিট্রিয়াল, তুঁতে নাকি এপসন লবণ? তাহলে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট সাধারণত কি নামে পরিচিত? এটা হচ্ছে সাদা ভিট্রিয়ল নামে পরিচিত। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। হোয়াইট ভিট্রিয়ল যেটাকে বলা হয়ে থাকে। ওকে, অপশান বি হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা একটা কম্পিউটার রিলেটেডই প্রশ্ন। 1024 মেগাবাইটের সমান 1 গিগাবাইট, 1 বাইট, 1 ডেকাবাইট নাকি 1 কিলোবাইট? এই বিট বাইট কাকে বলে, সমস্ত ইনফরমেশনটা তোমাদের আমি ডিটেলসে করিয়েছি। লুসিয়েন্টের একটা ক্লাস রয়েছে, তোমাদের লুসিয়েন্টের মেমোরি চ্যাপ্টারের একটা ক্লাস তোমাদের আমি করিয়েছি। ডিটেলস ইনফরমেশন তোমাদের সেখানে আমি দিয়েছি, সেখানটা অবশ্যই তোমরা চেক আউট করে ক্লাসটা করবে। ওকে, এটা রাইট আনসার হবে 1 গিগাবাইট। গিগাবাইটের শর্ট ফর্ম হচ্ছে জিবি। ওকে, জিবি হচ্ছে 1 জিবি, মানে 1024 মেগাবাইট। মেগাবাইট মানে হচ্ছে এমবি। ওকে, 1024 MB সমান হচ্ছে 1 জিবি। বোঝা গেল? এটা কিন্তু তোমরা জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে, 1024 বাইট সমান 1 KB মানে কিলোবাইট। ওকে, এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। আরেকটা জিনিস জেনে রাখবে, একটি বিট কম্পিউটারের তথ্যের সবচেয়ে মৌলিক একক। এখান থেকে ডাইরেক্ট শর্ট প্রশ্ন আসে, একটি কম্পিউটার তথ্যের সবচেয়ে মৌলিক একক কোনটা? এই বিট হচ্ছে তোমার মৌলিক একক। একটি বিট 0 বা 1 হতে পারে, একটা বিট হচ্ছে 0 হতে পারে বা হচ্ছে তোমার 1 হতে পারে। এই ইনফরমেশনটা তোমাদের জানা দরকার। আর হাফ বিট থেকেও প্রশ্ন আসে, হাফ বাইটকে 1 নিবেল বলে। এই নিবেলটা কিন্তু জেনে রাখবে, নিবেল থেকেও প্রশ্ন আছে। ওকে, প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে যে 1 নিবেল সমান যদি বলে কত বিট, তাহলে বলবে 4 বিট।
যদি বলে 1 নিবেল সমান কত বাইট, তাহলে হবে হচ্ছে তোমার হাফ বাইট। এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে ডিটেলসে। এখান থেকে প্রশ্ন আসছে 1 বাইট কয়টি বিট নিয়ে তৈরি করে? 8 বিট নিয়ে তৈরি করে। 1 বাইট তৈরি হতে 8 বিট লাগে, মানে 8 বিটে 1 বাইট। ওকে, এইটাও কিন্তু জানবে, এখান থেকেও প্রশ্ন দেয়। আর এই ছকটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। 1 কেবি মানে 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 এমবি অর্থাৎ 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট। 1 জিবি অর্থাৎ 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 এমবি। আর 1 টেরাবাইট টিবি সমান হচ্ছে 1024 জিবি। এই জিনিসটা তোমরা যদি জেনে রাখো, দেখবে নর্মালি কোশ্চেন এখান থেকেই হয়ে যায়। যেমন এই প্রশ্নটা 1024 মেগাবাইট, দেখো কোথায় আছে, এই যে 1024 মেগাবাইট সমান 1 জিবি। ওকে, এবার জিবি বলতে গিগাবাইটকে বোঝায়। পুরো নামগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে, কেননা অনেক সময় শর্ট ফর্মও দেয়, অনেক সময় ফুল ফর্মও দেয়। তোমাদের এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যদি জেনে যাও অনেক প্রশ্নই তোমরা কভার করে নিতে পারবে। এইগুলো কিন্তু প্রশ্ন আসে, অবশ্যই তোমরা নোট করবে, এক্সামে তোমাদের কাজে দেবে। একদম এইখান থেকেই প্রশ্ন তোমরা পাবে কনফার্ম। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর। গ্রেট ব্যারিয়ার রিফ নামক বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেমটি কোন সমুদ্রে অবস্থিত? বিউফর্ড সমুদ্র, ক্যাম্পিয়ান সাগর, সেল্টিক সমুদ্র নাকি কোরাল সমুদ্র? এই নামটা সকলেই শুনেছ, গ্রেট ব্যারিয়ার রিফ। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর বলা হয় থাকে। প্রশ্নটা এখান থেকেও আসতে পারে যে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কাকে বলা হয়ে থাকে। এটা বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফকে। এবার বলছে এই গ্রেট ব্যারিয়ার রিফটা কোন সমুদ্রে অবস্থিত সেটা বলতে হবে। এটা হচ্ছে কোরাল সমুদ্রে অবস্থিত। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে এটা কিন্তু অবস্থান করছে এই কোরাল সমুদ্রটা। গ্রেট ব্যারিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেমের প্রায় 3,44,400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। 2,300 কিলোমিটারের বেশি বিস্তৃত অঞ্চল রয়েছে, 2,900টি পৃথক প্রাচীর রয়েছে এবং 900টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। ওকে, আর একটা জিনিস জানবে, এই গ্রেট ব্যারিয়ার রিফটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে 1981। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো থেকে কিন্তু প্রশ্ন এক্সামে খুবই আসে, এইগুলো কিন্তু তোমাদের সালগুলো মনে রাখতে হবে। তোমাদের দেখবে এবছর 2021-এ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার এসআই যে এক্সামটা হয়েছিল, সেখানে সুন্দরবন কত সালে হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল সেখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। ওকে, তো এইরকম হেরিটেজ সাইট থেকে কিন্তু প্রশ্ন কম বেশি থাকেই প্রত্যেকটা এক্সামে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 16 নম্বর। কিলিমাঞ্জারো হলো আফ্রিকার একটি আগ্নেয়গিরি, বৃহত্তম তৃণভূমি, দীর্ঘতম নদী নাকি ঘন বন? তাহলে কিলিমাঞ্জারো নামটা অনেকেই শুনেছ। কিলিমাঞ্জারো হলো আফ্রিকার একটি আগ্নেয়গিরি। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, এখানে আরও কিছু ইনফরমেশন জানো। কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে 5,895 মিটার হচ্ছে উঁচুতে অবস্থিত। কোন পয়েন্টটা সবথেকে উঁচু? এই পয়েন্টটার নাম হচ্ছে সরু পয়েন্ট, হচ্ছে সবথেকে উঁচুতে অবস্থিত এই কিলিমাঞ্জারো। এটা কিন্তু তোমরা অবশ্যই জানবে। এই ইনফরমেশনটা একটু অ্যাডভান্স দিলাম কোন পয়েন্টের নাম, এটা কেননা তোমাদের যেহেতু অল এক্সাম তোমাদের আমি কভার করাচ্ছি, তাই সমস্ত টুকিটাকি ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে সমস্তটাই আমি তোমাদের কভার করে যাচ্ছি। ওকে, এবার দেখো মাউন্ট কিলিমাঞ্জারো তানজানিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরি। এইটা জেনে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে। মাউন্ট কিলিমাঞ্জারো যেটা আছে না, সেটা হচ্ছে তানজানিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরি, কিন্তু সুপ্ত। ওকে, কিলিমাঞ্জারো 3টি স্বতন্ত্র আগ্নেয় শঙ্কু দ্বারা গঠিত হয়েছে। সেই 3টে শঙ্কুর নাম কি কি? একটা হচ্ছে কিবো, একটা হচ্ছে মায়োঞ্জি, একটা হচ্ছে সিরা। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, কিলিমাঞ্জারোতে প্রথম আরোহী কে ছিল? দুজন ছিল। দুজনের নামটা জেনে রাখবে, লুডউইগ পুটসেলার এবং হচ্ছে হ্যান্স মেয়ার। এনারা দুজনে কিলিমাঞ্জারোতে প্রথম হচ্ছে আরোহণ করেছিলেন। প্রশ্ন এখন স্ট্যান্ডার্ড হচ্ছে বিভিন্নভাবে আসতে পারে। এইটা হয়তো প্রিভিয়াস ইয়ারে আসেনি এই প্রশ্নটা, কিন্তু তোমাদের আগামী এক্সামে হয়তো এসে গেল। তাই তোমাদের এরকমভাবেই পড়াশোনাটা করতে হবে, তোমাদের ডিটেলস ইনফরমেশান নিয়ে। ওকে, আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো এবং শেয়ার করে দিতে ভুলো না। তোমরা যদি ক্লাসটা কন্টিনিউ করতে চাও তাহলে অবশ্যই একটু লাইক করে শেয়ারটা করো। ওকে, শেয়ার করলে তবে তোমাদের ক্লাসগুলো আমি কন্টিনিউ করতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর। নিম্নলিখিত কোনটি আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শিখর? অপশানগুলো দেখো, অ্যাঙ্গেল পিক, গুরু শিখর, ওম পর্বত নাকি কামেত? রাইট আনসার হবে গুরু শিখর। অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। এটা আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এখানে দেখো ইনফরমেশন কিছু, আরাবল্লী ভারতের প্রাচীনতম কিন্তু পর্বত। এখান থেকেও প্রশ্ন আসে, ভারতের সবথেকে প্রাচীনতম পর্বত কোনটা? আরাবল্লী পর্বত। এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতসমূহের মধ্যেও কিন্তু অন্যতম এই আরাবল্লী পর্বত কিন্তু। এছাড়া আরও কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, 100% এটা এক্সামে আসার চান্স সবথেকে বেশি। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। এটাও বারবার এক্সামে আসে, প্রত্যেকটাই আসে, কিন্তু বেশি আসে এগুলো বললাম, কিন্তু আসে না যে না, প্রত্যেকটাই রিপিট হয়ে গেছে এক্সামে। খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে তো এই কটা যেটা দিয়েছি, এই চারটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 18 নম্বর, চন্দ্রযান-1 কিসের দ্বারা উৎক্ষেপিত করা হয়েছিল? চন্দ্রযান-1টা এই চারটে অপশানের মধ্যে কোনটি দ্বারা উৎক্ষেপিত করা হয়েছিল আকাশে? এটা হবে রাইট অ্যান্সার অপশান ডি, PSLV-C11। নামটা ভালো করে মনে রাখবে, এটা অলরেডি প্রত্যেকটা এক্সামে রিপিট হচ্ছে কোশ্চেনটা, কিন্তু তাই খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চন্দ্রযান-1 চাঁদে ভারতের প্রথম মিশন ছিল, এটা তোমরা সকলেই জানো, এটা যারা জানো না অবশ্যই জেনে নেবে। চন্দ্রযান-1 চাঁদে পাঠানো ভারতের প্রথম মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটা আছে, সেখান থেকে এটা উৎক্ষেপিত করা হয়েছিল। প্রশ্ন কিন্তু এইভাবেও আসতে পারে, তোমাদের জেল পুলিশ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা হয়েছিল, সেখানে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই চন্দ্রযান-1 থেকে প্রশ্ন এসেছিল কিন্তু। ওকে, 2022 অক্টোবর 2008 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এই চন্দ্রযান-1। এটা কিন্তু জেনে রাখবে, সালটা থেকেও প্রশ্ন দিতে পারে। আর একটা ইনফরমেশন জানবে, মহাকাশযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে চাঁদে প্রেরিত ভারতের প্রথম মিশন চন্দ্রযান-1 সমাপ্ত হয় 2009-এর 29শে আগস্ট। মানে মহাকাশযানের সাথে একটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যোগাযোগ কানেকশন কেটে গিয়েছিল, সেই জন্য এই মিশনটা ব্যর্থ হয়েছিল। এটা কত সালে? 2009-এর 29শে আগস্টে। আশা করি ক্লিয়ার হয়েছে সমস্ত ইনফরমেশনটা চন্দ্রযান-1 সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 19 নম্বর, ক্যাবিনেট মিশন ভারতে আসার সময় কোন রাজনৈতিক দল ইংল্যান্ডের ক্ষমতায় ছিল? এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা রাইট অ্যান্সার কী হবে? ডেমোক্রেটিক পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি নাকি লেবার পার্টি? রাইট অ্যান্সার হবে লেবার পার্টি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার ভাববে যে এরকম ধরনের প্রশ্ন কি এক্সামে আসবে? অলরেডি তোমাদের 2021-এ 2-3বার রিপিট হয়ে গেছে, আসবে না কে বলেছে? তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি যেগুলো করাচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে, লেটেস্ট প্যাটার্ন, সেইগুলোই তোমাদেরকে আমি কভার করাচ্ছি। তাই এখানে কোনো রকম প্রশ্ন আসবে না এরকম ধরনের প্রশ্ন কিন্তু মাথায় রাখবে না। ওকে, অলরেডি এসেছে বা আসতে পারে এরকম টপিকই তোমাদের আমি পড়াচ্ছি। ওকে, তা রাইট আনসার কী হবে? লেবার পার্টি। এখানে আরও কিছু ইনফরমেশান জেনে রাখবে, যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী তাহলে কে ছিল তখন? ক্লিমেন্ট এটলি। ওকে, ইনি ছিলেন, ইনি হচ্ছেন লেবার পার্টির অন্তর্গত। এনার উদ্যোগেই কিন্তু এই ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করা হয়েছিল, এটা সকলেই তোমরা জেনে থাকবে। এবার তোমাদের প্রশ্ন আসবে যে ক্লিমেন্ট এটলি কেন ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠালো, এটা জানাটা দরকার আছে। দেখো সেটা জেনে নাও। ভারতের যে ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের যে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যে আলোচনা, এই আলোচনা করার জন্যই 1946 সালে ক্যাবিনেট মিশন হচ্ছে ভারতে এসেছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্লিমেন্ট এটলি বুঝতে চেয়েছিল একটা দল পাঠিয়ে, একটা ক্যাবিনেট মিশন পাঠিয়ে, যে একটা দল থাকবে 3 সদস্যের, সেই সদস্যের দলের ভেতর একটা মিটিং হবে, যে সমস্ত ক্ষমতা ব্রিটিশদের হাত থেকে তুলে ভারতের হাতে তুলে দেওয়া হবে, সেই ক্ষমতাটা কীভাবে তুলে দেওয়া হবে এবং তারা রক্ষা করতে পারবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই ক্যাবিনেট মিশনটা পাঠানো হয়েছিল 1946-এ। এটা ক্লিমেন্ট এটলি পাঠিয়েছিল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। একটা জিনিস জেনে রাখবে, ক্যাবিনেট মিশন কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। আরও অনেক কারণ রয়েছে, সেগুলো জানতে তোমাদের লুসেন্ট ক্লাস করতে হবে, আবারও বলছি, সেখানে তোমাদের ইনফরমেশান দেওয়া রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 20 নম্বর। এখানে একটু স্পেলিং মিস্টেক ছিল, এটা মহাত্মা গান্ধী কবে চম্পারণে এসেছিলেন হচ্ছে প্রশ্নটা, এটা হবে। ওকে, মহাত্মা গান্ধী কবে চম্পারণে এসেছিলেন? 1919, 1917, 1922 নাকি 1916? তাহলে মহাত্মা গান্ধী কবে চম্পারণে এসেছিলেন? এটা রাইট অ্যান্সার হবে 1917-তে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এবার এখানে আরও কিছু ইনফরমেশান জানবে, চম্পারণটা অবস্থান করছে কোথায়? বিহারের চম্পারণে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেই মহাত্মা গান্ধী কিন্তু এসেছিলেন 1917-তে। মহাত্মা গান্ধী পুরো নামটা জেনে রাখবে, মোহনদাস করমচাঁদ গান্ধী হচ্ছে পুরো নাম। এনার জন্মটা হচ্ছে 2রা অক্টোবর 1869, পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছেন। এই ইনফরমেশনটা দেওয়ার একটাই কারণ, ডাইরেক্ট প্রশ্ন আসে এনার পুরো নাম কি। আরেকটা প্রশ্ন সবথেকে বেশি আছে হচ্ছে এনার জন্মটা কবে? 2রা অক্টোবর। দেখবে বারবার প্রশ্ন থাকে এবং সালটা থেকেও আসে, কত সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছেন, এবং 4টে অপশান দেওয়া থাকে। 1869, একদম ভালো করে মনে রাখবে কিন্তু। ওকে, ইজি প্রশ্ন, অনেকে কিন্তু এই প্রশ্নগুলো কনফিউজের জন্য করতে পারে না, তাই ভালো করে জেনে রাখবে। এটা পোরবন্দরে ইনি জন্মগ্রহণ করেছিলেন। 1817 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতে গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন। ওকে, বিহারের চম্পারণ গ্রামের কৃষকরা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যশস্যের পরিবর্তে ইউরোপীয় চাষিদের দ্বারা নীল চাষ করতে বাধ্য হয়েছিল। আর ইউরোপীয়দের আবেদনকারীরা জমির উৎপাদনশীলতা নষ্ট করেছিল, যা ছিল প্রতিবাদের প্রধান কারণ।
ভারতীয় চাষিরা চাইছিল না যে আমরা নীল চাষ করি, কিন্তু ইউরোপীয়রা চাইছিল যে ভারতীয় চাষিরা বেশি করে নীল চাষ করুক, যাতে করে তাদের মুনাফাটা হয়। তাই জন্য কি করলো, যে তারা প্রতিবাদ করে উঠল। সেই প্রতিবাদটাই হচ্ছে তোমার এই বিহারের চম্পারণ আন্দোলন হয়েছিল 1917। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 21 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকের অনুমতি দেয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকের অনুমতি দেয়? রাইট অ্যান্সার হবে 108, অর্থাৎ 108 নম্বর আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদটাই হচ্ছে লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকের অনুমতি দেয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত কোন রঙটি দুটি প্রাথমিক রঙের সমন্বয়ে গঠিত হয় না? ভালো করে প্রশ্নটা দেখে আনসার করবে। এই প্রশ্নটা অনেকেই ভুল উত্তর দিয়ে ফেলবে। এখানে বলেছে না, হয় না কোনটা বলেছে? প্রাথমিক রং অর্থাৎ প্রাইমারি কালারের সমন্বয়ে গঠিত হয় না। সবুজ, কমলা, নীল নাকি বেগুনি? রাইট অ্যান্সার হবে নীল। হয় না বলেছে, তাই হচ্ছে নীল হবে আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, প্রাথমিক রং হচ্ছে RGB বলা হয়। আর হচ্ছে রেড, জি হচ্ছে সবুজ, আর হচ্ছে নীল। ওকে, আর জি আর হচ্ছে বি, রেড, গ্রিন আর ব্লু, এটাকে বলা হয় যে প্রাইমারি কালার। আর একটা প্রাইমারি কালার হয় রেড, ইয়েলো, ব্লু, এটাও জেনে রাখবে। সেকেন্ডারি কালার বলা হয় অরেঞ্জ, গ্রিন অ্যান্ড ভায়োলেটকে। আর টেরিটরি কালার্সের মধ্যে তিনটে রয়েছে, একটা র্যাডিশ, একটা ইয়েলিশ, একটা হচ্ছে ব্লুইশ। রেডিসের মধ্যে রয়েছে অরেঞ্জ আর অরেঞ্জিস ইয়েলো, এটা হচ্ছে র্যাডিসের মধ্যে রয়েছে। ইয়েলিশের মধ্যে রয়েছে গ্রিন আর হচ্ছে গ্রিনিশ ব্লু, আর হচ্ছে ব্লুইশের মধ্যে রয়েছে ভায়োলেট আর হচ্ছে ভায়োলেটিস রেড। ওকে, তো এইগুলো কিন্তু একটু জেনে রাখবে। টেরিটরি কালার, সেকেন্ডারি কালার্স, প্রাইমারি কালার্স থেকে প্রশ্ন কিন্তু আসে এক্সামে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 23 নম্বর, ভারতের কোথায় সর্বাধিক পরিমাণ ক্রোমাইট জমা আছে? ক্রোমাইট জমা আছে ভারতের সবচেয়ে বেশি কোথায়? বিহার, উড়িষ্যা, কর্ণাটক নাকি কেরল? রাইট অ্যান্সার হবে উড়িষ্যাতে সবচেয়ে বেশি ক্রোমাইট জমা আছে ভারতে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? একদম শর্ট প্রশ্ন, ইজি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906, 1914, 1912 নাকি 1917? রাইট অ্যান্সার হবে 1906 প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? নবাব খাজা সলিমুল্লাহ। এই নামটা কিন্তু জেনে রাখবে। আর মুসলিম লীগ ভারতের মুসলমানদের অধিকার রক্ষার জন্য 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তা কিসের জন্য হয়েছিল এটাও কিন্তু তোমরা জানবে। তো আরেকটা ইনফরমেশন জেনে রাখো, সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ ভারতে 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তো জানলে তোমরা। আর সালটার সাথে সাথে ডেটটাও মনে রাখবে, 1906 সালের 30শে ডিসেম্বর হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? বাংলাদেশের ঢাকাতে। ওকে, আর প্রতিষ্ঠাতার মধ্যে কারা কারা ছিলেন? মেন প্রতিষ্ঠা কিন্তু এই নবাব খাজা সলিমুল্লাহ, এছাড়া কিন্তু অন্যরাও ছিল, কিন্তু তাদের নামগুলো কিন্তু জেনে রাখতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ, তৃতীয় আগা খান, হাকিম আজমল খান, ওয়াকার উল মুলুক, এনারা কিন্তু সকলেই প্রতিষ্ঠাতার মধ্যে পড়ে, কিন্তু মেন প্রতিষ্ঠাতার মধ্যে বলতে গেলে খাজা সলিমুল্লাহকে কিন্তু ধরতে হয়। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 25 নম্বর, বায়োফাইট কিসের আকরিক? আকরিকগুলো থেকে প্রশ্ন। বায়োফাইট কিসের আকরিক বলো? এটা হচ্ছে অভ্রের আকরিক হচ্ছে বায়োফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে করেছিলেন? তাহলে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছেন বলতে হবে। নীলাম্বর ও পীতাম্বর, সিধু কানু, আলহা ও উদাল নাকি গোরা ও বাদল? তাহলে ভারতে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানু। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 1855 সালে এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী 27 নম্বর প্রশ্ন দেখো, জয়পুরে হাওয়া মহলের নির্মাণ কাজ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। জয়পুরের যে হাওয়া মহল আছে, এটা সকলেই জানো, এখান থেকে এতকাল প্রশ্ন এসেছে যে হাওয়া মহল কোথায় অবস্থিত? এটা জয়পুরে অবস্থিত। এই নির্মাণ কাজ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সেটা বলতে হবে। জয়পুরের জলমহল দ্বারা, জয়পুরের সিটি প্যালেস দ্বারা, উদয়পুরের লেক প্যালেস দ্বারা নাকি ঝুনঝুনুর ক্ষেত্রী মহল দ্বারা? রাইট আনসার হবে ঝুনঝুনুর ক্ষেত্রী মহল দ্বারা অনুপ্রাণিত হয়ে জয়পুরের হাওয়া মহল হচ্ছে নির্মিত হয়েছে। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো আরেকটা ইনফরমেশন, প্যারিস অফ উইন্ডস যেটাকে বলা হয় হাওয়া মহল, এটা হিসাবে উল্লেখ করা হয় এই হাওয়া মহলকে। এটি 1799 সালে মহারাজ সওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তাহলে কত সালে কে নির্মাণ করেছিল হাওয়া মহল, এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকেও আসে। পরবর্তী 28 নম্বর প্রশ্ন দেখো, লাইফ ইজ বিউটিফুল ছবির পরিচালককে? এটা তোমাদের আসন্ন এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টিফেন স্পিলবার্গ, মার্টিন স্কোরসেস, রবার্তো বেনিগনি নাকি পিটার জ্যাকসন? রাইট অ্যান্সার হবে রবার্তো বেনিগনি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, এক্সাম ওয়ারিয়র্স বইটির নতুন সংস্করণের লেখককে? তোমরা নামটা সকলেই শুনেছো, এক্সাম ওয়ারিয়র্স। নতুন সংস্করণের লেখকটা কে বলতে হবে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ইসরোর চেয়ারম্যান নাকি ডিআরডিওর চেয়ারম্যান? রাইট অ্যান্সার হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনার হচ্ছে নতুন সংস্করণের লেখক এক্সাম ওয়ারিয়র্সে। ওকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এক্সাম ওয়ারিয়র্সের
নতুন সংস্করণটা কিন্তু লিখেছেন। ওকে, বোঝা গেল। 30 নম্বর প্রশ্ন দেখো সুপার 30 2021-এর আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ীকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরস্কার থেকে বুকার পুরস্কার। 2021-এ আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী কে বলতে হবে। ডেভিড ডিওপ, ডগলাস স্টুয়ার্ট, মার্গারেট অ্যাটউড, বার্নার্ডিন এভারিস্টো। রাইট অ্যান্সার হবে ডেভিড ডিওপ। অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ইনি 2021-এ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। ওকে, নেক্সট দিনকে তোমাদের আমি বুকার পুরস্কারটা ডিটেলসে করিয়ে দেবো। ওকে, তাহলে আজকে সুপার 30টা প্রশ্ন তোমাদের ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিতে ভুলো না। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো বিভিন্ন জায়গাতে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। আর যারা চ্যানেলে নতুন আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। এবং এছাড়া লুসিয়েন্টে তোমাদের আমি ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসগুলো করতে থাকো। এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমাদের এক্সামে খুবই কাজে দেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।